হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। বিগত প্রায় কয়েক মাস পরে আমি আবার নতুন একটি ঘটনা নিয়ে চলে আসলাম। বলা যায় 2025-এর আজকে প্রথম আমি ঘটনা বলতে যাচ্ছি, তাও জানুয়ারি মাসের শেষের দিকে। যাই হোক, নেভারদালেস সবাই সুস্থ আছেন, ভালো আছেন এই আশাই করছি। আজকের ঘটনাটা আমি শুরু করে দিয়েছি দেরি না করে। লালমাটিয়া গার্লস কলেজে আমার ফ্রেন্ডের পিচ্চি বোনটা পড়ে। আমরা যখন স্কুলে পড়তাম তখন ওর হাত ধরে স্কুলে আসতো। সেই পিচ্চি বড় হয়ে গেছে, এখন লালমাটিয়া মহিলা কলেজে পড়ে। ঘটনার সময় আমি একদিন বাসে ফেরার সময় তিশাকে দেখি আসাদ গেটে দাঁড়িয়ে আছে। আমি বাস থেকে নেমে যাই, বুঝতে পারি আজকে অনেকক্ষণ হয়ে গেছে ওর বাসা থেকে কেউ নিতে আসেনি। তিশাকে জিজ্ঞেস করতেও একই উত্তর দিলাম। আমাকে পেয়ে সাহস পেল। আমরা আইসক্রিম খেতে খেতে দক্ষিণ প্লাজা ধরে হাঁটা শুরু করি। তিশা বলল, ভাইয়া তোমাকে কিছু জিনিস বলবো, আমাকে হেল্প করবা? আমি মাথা নাড়লাম। তখন তিশা বলল, সে ছুটির পর প্রতিদিন দেখতে পায় আসাদ গেটের একটু সামনে ফুটওভার ব্রিজ আছে, সেখানে একটা ছেলে দাঁড়িয়ে থাকে। দেখতে দারুণ সুদর্শন, কিন্তু অদ্ভুতভাবে তাকায়, পেছনে পেছনে হাঁটে, এবং সেই দিন সবাই মিলে তাকে ডাকার প্ল্যান করেছি, আর তখনই পেছনে তাকিয়ে দেখি সে গায়েব। অথচ এখান থেকে সরে যেতে প্রায় 50 গজ হাঁটা লাগবে, আর দৌড় দিলে তো শব্দ পাবো। আমি বললাম, তোকে যদি বেশি জ্বালায় তাহলে তোর ভাইকে বল, আমাকেও একদিন দেখিয়ে দে, ওর সমস্যা কি জানার চেষ্টা করি। তিশাকে আমি তেজগাঁও পিএম কার্যালয়ের সামনে এলেন বাড়ির মোড় থেকে শিয়ার মাজা ঢাল পর্যন্ত রিক্সা মিটিয়ে উঠিয়ে দিই। তিশার অনুরোধে ওর বাসায় যাই। আমার ফ্রেন্ড খাচ্ছিল। এরপর তিশার রুমে আমরা 3 জন বসি। এরপর যা বললো আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তিশার ভাষ্যমতে ওই ছেলে মানুষ না। আমি হো হো করে হেসে উঠি। তারপর ওর গাল ধরে আদুরেভাবে বলেছিলাম, আপু তোর কেন মনে হলো ওইটা মানুষ না? রাব্বি অতটা পাত্তা দিচ্ছিল না, কিন্তু আমি সিরিয়াসভাবেই শুনছি। নিজের ছোট বোনের মতো ট্রিট করি, সেটা ওর বাসায় সবাই জানে। আমাদের বাসায় ভালো রান্না হলে তিশা আর রাব্বিকে ফোন দিয়ে ডাকি, ওরা ডাকে, আমরা পরিবারের মতোই। যাই হোক, তিশা বলল সেই ছেলে দূর থেকেই তিশাকে দেখে, সরাসরি অন্যান্যদের মতো ডিস্টার্ব করে না। মনে হয় সে কিছু বলতে চায়, কিন্তু কাছে এসে বলে না। আমি বুঝতে পারছিলাম হয়তো ইন্ট্রোভার্ট টাইপের। অভ্রতে লিখছি তাই বানান নষ্ট হচ্ছে, তাই সাহস করতে পারছে না। এরপরে ওকে একটু বুঝিয়ে চলে আসি। প্রায় 4 মাস পর তিশা একদিন কল করে। রাব্বিও ছিল। রাব্বি বলল সে রাস্তার এই পাশ থেকে আড়ংয়ের সাইডে, অর্থাৎ কলেজের রাস্তার দিকে পার হবে, তখন দেখতে পায় উপর থেকে একটা টপ তিশার বরাবর নিচে পড়ছে। এটা দেখে রাব্বি শক্ত হয়ে যায়। মানে 1 সেকেন্ডের ভিতরে ব্যাপারটা ঘটে গেল। রাব্বি জানায় সে শুধু তাকিয়েছিল এবং দেখতে পেল একটা ছেলে পেছন থেকে এসে তিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং টপটা রাস্তায় পড়ে গেল, এবং সেই ছেলেটা চোখের পলকে আবারও পেছনে দৌড়ে চলে গেল। তিশাও কনফার্ম করে এটাই সেই ছেলে যে নিয়মিত তাকে ফলো করে। এটা নিয়ে ওই দিন ওর আম্মুকে আমি প্রথম থেকে সব কিছু জানিয়ে দিই। উনি নাখালপাড়া বড় মসজিদের হুজুরকে বাড়িতে ডাকেন। সব কিছু শুনে তিনি বলেন এটা আশিক জিন, খুবই ভালো বিধায় দূর থেকেই দেখছে এবং কাছে আসেনি, এবং ক্ষতি দেখে বাঁচিয়েছে। আমরা যখন সবাই নিশ্চিত হলাম এটা জিন, এরপর তিশার বাসায় যতবার যেতাম ওকে জিজ্ঞাসা করতাম, আজকে দেখেছিস ওই জিনকে? সে বলতো না। এভাবে কমপক্ষে 20 বার বলেছি, প্রতিবারই সে না করে দিয়েছে। এই বছর তিশা অনার্স 3য় বর্ষে চলে এলো। প্রায় 2টা বছর চলে গেছে, সেই ছেলে বা জিন আর সামনে আসেনি। তিশার কোনো ক্ষতিও হয়নি, আমাদের সাথেও অস্বাভাবিক কিছু হয়নি। তো এই ছিল আজকের মোটামুটি ঘটনা। যিনি ঘটনাটি লিখেছেন তার নাম নেই, সেই জন্য আমি তার নাম পড়তে পারছি না। আর এই ঘটনাটি আমি বরাবরের মতোই প্যারানর্মাল সোসাইটি থেকে নিয়েছি। আপনারা যারা ভূতের গল্প শুনতে বা পড়তে অথবা শেয়ার করতে ভালোবাসেন, চাইলে আমাদের প্যারানর্মাল সোসাইটি এবং প্যারানর্মাল সোসাইটি বিডিতে জয়েন করতে পারেন। এবং যারা ভূতের গল্প শেয়ার করতে চান, চাইলে আমার
আইডিতেও সেটা লিখে জানাতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল লিয়ানা সানামের কমেন্ট বক্স তো খোলাই থাকে, সেখানেও চাইলে জানাতে পারেন। তো এরই মধ্যে আজকের প্রথম ঘটনাটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই দুটা ঘটনা হচ্ছে একটু বিচ্ছিন্ন ঘটনা। তো যিনি লিখেছেন তিনিও অ্যানোনিমাস মেম্বার। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমবার প্যারানর্মাল ঘটনা বলতে যাচ্ছি আপনাদের। দুটো আলাদা ঘটনা, খুবই রিসেন্ট সময়ের। একটা আমাদের পরিবারের সাথে ঘটা, আর একটা ফ্রেন্ডের সাথে ঘটা। ঘটনা এক, আমাদের বাড়ি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা জেলায়। আমরা সবাই কাজের সূত্রে ঢাকায় থাকি। আমাদের বাড়িটা ফাঁকাই থাকে। বাড়ির এরিয়া খুব বেশি বড়ও না, আবার ছোটও না। একদিন ঢাকা থেকে আসার পর আমার আম্মু বাড়ি ঝাড়ু দেওয়ার সময় একটা কয়েন মাটিতে দেখতে পায়। খুব চকচক করছিল। কয়েনের গায়ে আরবি লেখা, আর আরবিতে সাল লেখা ছিল। পরে ইন্টারনেট ঘাটাঘাটি করে জানতে পারলাম এই কয়েনের বয়স 800+ হবে। তবে মুঘল আমলেও কিছু অঞ্চলে এর চল ছিল। রূপোর তৈরি কয়েন বলে। তো সেদিন রাতে বৃষ্টিও ছিল না, কিন্তু আমাদের বাড়ির আশেপাশের ব্যাঙগুলো অস্বাভাবিক ডাকাডাকি করছিল। এদিকে কয়েনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, শপিং ব্যাগে রাখা হয়েছিল। তারপর 2 দিন পর আমার নানু কয়েনটা বালিশের উপর দেখতে পায়। আম্মু পরে কয়েনটা সেখানেই রেখে আসে যেখানে কুড়িয়ে পেয়েছিল। আমি ফেসবুকে কিছু পোস্ট করেছিলাম এই সংক্রান্ত, সেসব ডিলিট করি, সাথে কয়েনের ছবিও ডিলিট করি। সবাই বলে আমাদের বাড়ির জায়গাটা আগে কুমোরপাড়া ছিল এবং ওটা কোনো জিনরূপী ব্যাঙের টাকা। দ্বিতীয় ঘটনাটি আমার খুবই ক্লোজ বন্ধু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। ক্যাম্পাসে রাত বিরাতে ঘুরে বেড়ানোই ছিল ওর নেশা। একদিন রাত 3টার সময় ও একা একা সেন্ট্রাল ফিল্ডের সামনের রাস্তাটা ধরে হাঁটছিল। কোনো এক অজানা কারণে ওর মনটা খারাপ ছিল সেদিন। হঠাৎ খেয়াল করে চারপাশে অনেকগুলো কালো ছায়া ছোটাছুটি করছে, অথচ ওখানে কেউই ছিল না। ক্রস আকারে দুপাশে দৌড়াদৌড়ি করছে। আবহাওয়া ঠান্ডা থাকলেও ওর ভাষ্যমতে ছায়ার উপস্থিতি একটা গরম ভাইব দিচ্ছে। ওপাশটা নির্জন আর গাছপালায় পরিপূর্ণ। ও সাহস রেখে বিচলিত না হয়ে দ্রুত স্থানটা ত্যাগ করে। এই ছিল দুটো ঘটনা। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটাও অ্যানোনিমাস মেম্বারের। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার বন্ধুদের সাথে ঘটেছিল ঘটনাটি আমাদের বাসার ছাদে। আমার জানা মতে আমরা কেউ কখনো ঘটনাটি কারোর সাথে শেয়ার করিনি এখনো। আমার আব্বু আম্মু গ্রামের বাড়িতে চলে যাওয়ার কারণে বন্ধুদেরকে আসতে বলি ছাদে আড্ডা দেওয়ার জন্য। আমি একা, তাই বিকেলের দিকে সবাইকে ফোন করে চলে আসতে বলি। চিল এবং আড্ডা দেওয়া হবে, আমার বোরিংও লাগবে না। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওরা চলে আসে এবং বাসায় বসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা ছাদে চলে যাই। আমরা সিগারেট খাচ্ছিলাম এবং কাঠ খেলছিলাম। এমন সময় আমার চাচি কল দিয়ে বলে যে বাজারে যেয়ে চিকেন এনে দিতে। আমার চাচা বিদেশে থাকার কারণে সবসময় ওনাদের বাজার আমি বা আব্বু করে দিতাম, তাই না করতে পারিনি। তখন রাত 8টার আশেপাশে বাজে, তাই ওদেরকে বললাম একেবারে ডিনারও নিয়ে আসবো সবার জন্য, কারণ ওদেরকে আমি রাতে থাকতে বলেছিলাম। আমাদের বাসা থেকে চাচাদের বাসার দূরত্ব 20 মিনিট হবে। আমি সব কিছু কমপ্লিট করে দিয়ে বাসায় চলে আসি এবং হালকা ফ্রেশ হয়ে আবার ছাদে চলে যাই। আমি যাওয়ার সাথে সাথে আমার এক ফ্রেন্ড বলে আন্টি আঙ্কেল বাসায় নেই, কাজিন চলে আসে, কি ব্যাপার সাইল? আমাদের বন্ধুদের মাঝে এরকম ফান চলতো, তাই ডোন্ট মাইন্ড। আমি অবাক হয়ে বলি যে কে আসছে? আমি তো বাইরে থেকে মেন গেট তালা দিয়ে রেখে গেছিলাম, কেউ তো আসার কথা না। আসলে আমাদের বাসাটা ছিল দোতলা, নিচতলায় গ্যারেজ এবং একটি ফ্ল্যাট ছিল, আর দোতলায় আমরা থাকতাম। ভাড়াটিয়া চলে যাওয়ার কারণে নিচের ফ্ল্যাটটি খালি পড়েছিল, তাই বাসায় কেউ আসার বা থাকার কোনো সম্ভাবনা নেই। আমি অবাক হয়ে যাওয়ার কারণে আমার বন্ধুরা বলে ফান করস আমাদের সাথে, আপু তো ছাদে চলে আসছিল, ব্যাপার তো কিছু একটা আছে, লুকাচ্ছিস কেন? ওরা সবাই মিলে হাসতেছে আমার দিকে তাকায়। তখন আমি বলি যে কোন আপু? আমি মেন গেট তালা দিয়ে রেখে গেছিলাম আর তোরা উপরে ছিলি, আমি ছাড়া কারো কাছে চাবি নেই। এটা শুনে সবাই মোটামুটি ভয় পেয়ে যায় এবং বলতে থাকে ফান করিস না বারবার। বিষয়টা সিরিয়াস হয়ে যাওয়ার পর ওরা বলতে থাকে আমরা তো ভাবছিলাম তোর কাজিন। হঠাৎ করে একটা মেয়ে ছাদে চলে আসে এবং আমরা ইতস্তত হয়ে যাই, কারণ বাসায় কেউ ছিল না। আমরা 4 জন ছেলে, এটাই আমরা তখন বলা বলি করি। কিন্তু আমরা তো মেয়েকে কিছুই জিজ্ঞেস করিনি, কারণ চিনি না কেউ, তাই ভাবছিলাম তোর সাথে আসে তোর কাজিন হয়তো।
চলে যাবে। মেয়েটা ছাদে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো এবং এক কোনায় ছাদের কিছুক্ষণ দাঁড়ায় থেকে নাকি সোজা সিঁড়ি দিয়ে নেমে যায়। ওদের বর্ণনা মতে মেয়েটা ছাদের অন্য পাশে ছিল এবং আমার বন্ধুরা আমাদের ছাদের পাশে ছিল। এটা নিয়ে আলোচনার মধ্যেও আমার দুই বন্ধু মনে করে আমি ফান করছি এবং লুকাচ্ছি, কোনো মেয়ে নিয়ে আসছি। কিন্তু আমি সত্যি ভয় পেয়ে গেছি। দেখে আমার আরেক বন্ধু বোঝে এবং বলে, তাড়াতাড়ি চল, ছাদ থেকে নেমে যাই। তারপর এক বন্ধু বাসায় চলে যায়। আমরা তিনজন বুঝতেছিলাম আমাদের মনের মধ্যে কি ভয় কাজ করছে, কিন্তু আমরা ওই কথাটি নিয়ে আর আলোচনা করছি না। তারপর রিল্যাক্স হওয়ার জন্য মিউজিক চালিয়ে দিই এবং ডিনার করি এবং ঘুমাই যাই সবাই। সকালে ওরা চলে যায় এবং আব্বু আম্মু চলে আসে, সব কিছু নর্মাল থাকে এবং আমি বিষয়টা নিয়ে ভেবে বের করি যে ওরা আমাকে ভয় দেখানোর জন্য এই প্ল্যান করছে কিনা। কিন্তু গতকালকে আমি আবার অবাক হয়ে যাই। আমার দাদুর মৃত্যুবার্ষিকী, তাই আমার বন্ধু বান্ধবদেরকে মিলাদে ইনভাইট করে আসতে বলি আমাদের বাসায়, কিন্তু ওরা তিনজনই আসতে রাজি হচ্ছে না। আমি অবাক হয়ে যাই এবং ঘটনাটা যে সত্যি ছিল এখন আমার এটা মনে হচ্ছে, প্র্যাঙ্ক ছিল না। এখন এটা আমি মাইন্ড থেকে বের করতে পারছি না। যদি এরকম কিছু হয়ে থাকে এখন কি করা উচিত হবে। এই ছিল মোটামুটি আজকের কিছু ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর কার কেমন লাগছে শুনতে আমাকে অবশ্যই চাইলে জানাতে পারেন এবং কমেন্ট বক্স তো খোলাই থাকে, সেখানেও লিখে জানাতে পারেন। আপনারা যারা ভূতের গল্প শেয়ার করতে চান চাইলে শেয়ার করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ছিল মোটামুটি আজকের ঘটনা। আরও নতুন নতুন ঘটনা নিয়ে আমি আবার আলসে লিয়ানা সানাম হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন, বাবা মায়ের খেয়াল রাখবেন এবং নিজেকে অবশ্যই ভালোবাসবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।